আজ আমরা ইতিহাসের এমন একটা সিদ্ধান্তের কথা বলবো যেটা ১০০ বছরেরও বেশি পুরনো, কিন্তু তার আজও পুরো দক্ষিণ এশিয়া টের পায়। আমরা কথা বলছি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ নিয়ে। ব্রিটিশ ভারতের নেওয়া একটা প্রশাসনিক সিদ্ধান্ত, যা শুধু একটা মানচিত্রকেই দুই টুকরো করেনি, বলা যায় একটা জাতির হৃদয়কেও ভাগ করে দিয়েছিল। চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক। এই যে স্ক্রিনে মানচিত্রটা দেখা যাচ্ছে, এটা কিন্তু শুধু একটা ভৌগোলিক ছবি না, এটা আসলে একটা ঝড়ের পূর্বাভাস। ঠিক এই মানচিত্রের ওপরেই ব্রিটিশ শাসকরা এমন একটা বিভাজনের দাগ টেনেছিল, যা জন্ম দিয়েছিল এক বিশাল রাজনৈতিক আর সামাজিক বিদ্রোহের। কিন্তু আসল প্রশ্নটা হলো, তারা কেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল? ব্রিটিশরা হঠাৎ করে এত বড় একটা প্রদেশকে ভাগ করতে গেল কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে খোদ বঙ্গ প্রেসিডেন্সির বিশালতার মধ্যেই। এটা কোনো সাধারণ প্রদেশ ছিল না, বলতে গেলে এটা নিজেই একটা সাম্রাজ্যের মতো ছিল। এর আয়তন ছিল প্রায় ১,৮৯,০০০ বর্গমাইল। ভাবা যায় আজকের গোটা ইউনাইটেড কিংডমের থেকেও বড়। একটু ভাবলেই বোঝা যায় এত বিশাল একটা এলাকা জুড়ে শাসন চালানোটা কতটা কঠিন ছিল। আর এই বিশাল ভূখণ্ডে তখন বাস করত প্রায় ৭,৮৫,০০,০০০ মানুষ। সেই সময়ে যাতায়াত ব্যবস্থাও খুব উন্নত ছিল না, তাই কলকাতা থেকে এত বড় একটা জনসংখ্যার উপর নজর রাখা ব্রিটিশদের জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসনিক দিক থেকে দেখলে এটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। তো এই প্রশাসনিক চ্যালেঞ্জটাকে সামলাতে এগিয়ে এলেন তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন। তার কাছে এই সমস্যার একটা সমাধান ছিল, এমন একটা সমাধান যা একই সাথে ছিল যুগান্তকারী এবং সাংঘাতিক বিতর্কিত। লর্ড কার্জন সরকারিভাবে ঘোষণা করলেন যে বাংলাকে দুটো আলাদা প্রদেশে ভাগ করে দেওয়া হবে। তার যুক্তি ছিল খুবই সরল, এতে নাকি শাসন ব্যবস্থা আরও ভালো হবে আর পূর্বাঞ্চলের অবহেলিত মানুষের কাছে উন্নয়নের আলো পৌঁছাবে। কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? আর এখানেই কিন্তু আসল গল্পটা শুরু হয়। ব্রিটিশরা মুখে বলছিল যে এটা নাকি শুধুই প্রশাসনিক সুবিধার জন্য করা, কিন্তু ভারতের জাতীয়তাবাদী নেতারা এর পেছনে একটা অন্য খেলার গন্ধ পাচ্ছিলেন। তাদের ধারণা ছিল আসল উদ্দেশ্যটা ছিল সেই পুরনো নীতি, ভাগ করো আর শাসন করো, মানে হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা বিভেদের দেওয়াল তুলে দেওয়া, যাতে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনটা গোড়াতেই ভেঙে পড়ে। এই স্লাইডের সংখ্যাগুলো দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ভাগের ফলে পূর্ববঙ্গ ও আসাম নামে যে নতুন প্রদেশটা তৈরি হলো, সেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলেন। আর পশ্চিমবঙ্গ, বিহার আর উড়িষ্যা নিয়ে যে বাংলা প্রদেশটা রইল, সেখানে হিন্দুরা হলেন সংখ্যাগরিষ্ঠ। এই প্রথমবার খুব হিসেব করে ধর্মকে ব্যবহার করে একটা প্রদেশের সীমানা ঠিক করা হলো। তো সব পরিকল্পনা আর বিতর্কের পর ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ শেষ পর্যন্ত কার্যকর হল। দিনটা বাংলার ইতিহাসে একটা কালো দিন হিসেবেই রয়ে গেছে। ব্রিটিশ সরকার হয়তো ভেবেছিল যে এই ভাগাভাগিটা খুব সহজেই হয়ে যাবে, কিন্তু বাংলার মানুষ সেটাকে একদমই মেনে নেয়নি। বঙ্গভঙ্গের ঘোষণার সাথে সাথেই সারা বাংলা জুড়ে প্রতিবাদের আগুন জ্বলে উঠল। এই কথাটা তখনকার পরিস্থিতিটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। বঙ্গভঙ্গ আসলে শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল বাঙালির পরিচয় আর ঐক্যের ওপর একটা সরাসরি আঘাত। আর সে কারণেই ধর্মবর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। যদিও সবার প্রতিক্রিয়া কিন্তু একরকম ছিল না। পূর্ববঙ্গের অনেক মুসলমান ভেবেছিলেন যে নতুন প্রদেশে তাদের শিক্ষা, চাকরি আর রাজনীতির সুযোগ বাড়বে, কারণ এতদিন তারা কলকাতা কেন্দ্রিক প্রশাসন থেকে বেশ অবহেলিতই ছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের হিন্দু এবং অনেক জাতীয়তাবাদী মুসলমানরা এটাকে বাঙালির ঐক্য ভাঙার একটা গভীর ষড়যন্ত্র হিসেবেই দেখছিলেন। ঠিক এই প্রতিবাদের সময়ই রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন তার বিখ্যাত গান আমার সোনার বাংলা। গানটা ছিল বাঙালির ঐক্য আর মাতৃভূমির প্রতি ভালোবাসার এক অসাধারণ প্রতীক। তখন কে জানত এই গানটাই একদিন একটা স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠবে। এটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় যে কিভাবে একটা রাজনৈতিক আন্দোলন থেকে জন্ম নিতে পারে এক অমর সাংস্কৃতিক ঐতিহ্য। একটানা আর তীব্র গণ আন্দোলনের সামনে ব্রিটিশ সরকার শেষমেশ মাথা নোয়াতে বাধ্য হল। যে বিভাজনটাকে তারা চিরস্থায়ী করতে চেয়েছিল, সেই বিভাজনকেই তাদের বাতিল করতে হল। এই টাইমলাইনটা দেখুন, পুরো ঘটনাটা এক নজরে বোঝা যায়। মাত্র ৬ বছরের মধ্যে ১৯০৫ সালে যে বিভাজন শুরু হয়েছিল, ১৯১১ সালে জনগণের প্রচণ্ড চাপের মুখে সেটাই বাতিল হয়ে গেল। এটা ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের জন্য একটা বিরাট জয়। কিন্তু বাংলা এক হলেও ক্ষতটা কিন্তু রয়েই গেল। এই ঘটনার দুটো বড় প্রভাব ছিল। প্রথমত, ব্রিটিশরা বুঝে গেল যে কলকাতা আর নিরাপদ জায়গা নয়, তাই তারা ভারতের রাজধানী সোজা দিল্লিতে সরিয়ে নিল।
আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বঙ্গভঙ্গ বাতিল হওয়ায় পূর্ববঙ্গের মুসলমানরা মারাত্মক হতাশ হলেন। যে নতুন প্রদেশে তারা নিজেদের উন্নতির স্বপ্ন দেখছিলেন সেটা ভেঙে চুরমার হয়ে গেল। আর এই হতাশা থেকেই তাদের মধ্যে একটা আলাদা রাজনৈতিক চেতনার জন্ম হল। ১৯১১ সালে বাংলাকে আবার এক করে দেওয়া হলেও ১৯০৫ সালের সেই ভাগের ক্ষতটা কিন্তু পুরোপুরি শুকায়নি। এর দীর্ঘমেয়াদী প্রভাব ছিল বিশাল, আর তা ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়েছিল কিন্তু মুসলিমদের মধ্যে। এটা তাদেরকে রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন করে তোলে এবং নিজেদের অধিকার নিয়ে ভাবতে শেখায়। তাদেরকে শান্ত করার জন্যই ব্রিটিশরা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতি দেয়, কিন্তু সবচেয়ে ভয়ের উত্তরাধিকারটা ছিল অন্য। ১৯০৫ সালের এই বিভাজন এটা প্রমাণ করে দিয়েছিল যে ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করা সম্ভব। আর এই মডেলটাই ৪২ বছর পর ১৯৪৭ সালের সেই রক্তক্ষয়ী দেশভাগের পথ তৈরি করে দেয়। তো সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ১৯০৫ সালের সেই দাগটা কি শুধুই একটা প্রদেশের মানচিত্রের ওপর টানা হয়েছিল, নাকি ওটা ছিল এমন একটা বিষাক্ত বীজ যা থেকে ৪২ বছর পর জন্ম নিয়েছিল ১৯৪৭ সালের সেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী দেশভাগ? এই প্রশ্নের সোজা উত্তর হয়তো ইতিহাসে পাওয়া যাবে না, কিন্তু এর প্রতিধ্বনি সেটা কিন্তু আজও আমাদের চারপাশে শোনা যায়।